আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে গতকাল রাতে যে সেমিফাইনালের সেকেন্ড লেগ গেল ম্যান সিটি ভার্সেস পিএসজি, ওই ম্যাচ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি এবং সেই সাথে ওই ম্যাচে যে আমরা কিছু ট্যাকটিক্যাল বিষয় অবজার্ভ করছি সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা আমি বেসিক্যালি চারটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ফার্স্ট অফ অল গতকালকের যে ম্যাচ হয়েছে ওই ম্যাচ সম্পর্কে। তারপরে আলোচনা করতে চাচ্ছি মডার্ন ফুটবলে স্ট্রাইকারদের রোল কি এবং কিরকম হওয়া উচিত। তারপরে হচ্ছে মডার্ন ফুটবলে গোলকিপারদের রোল কিরকম হওয়া উচিত। আর সর্বশেষ ম্যান সিটির যে কোচ পেপ গোয়ার্দিওলা সম্পর্কে কয়েকটা কথা বলবো। ফার্স্ট অফ অল গতকাল রাতে আমরা যে ম্যাচ দেখছি সেই ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। ট্যাকটিক্যালি যদি কথা বলি তাহলে একদিক থেকে পিএসজি তারা ক্লাসিক 4-3-3 ফরমেশনে খেলছে, বাট তাদের অনেক বড় একটা অ্যাবসেন্ট ছিল, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপের অনুপস্থিতি ইনজুরির কারণে। আর এমবাপের মতো একটা খেলোয়াড় মাঠে থাকা আর না থাকার মধ্যে কিন্তু অনেক বড় একটা তফাৎ আছে। সুতরাং এইটা পিএসজির জন্য নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়া অনেক বড় একটা অ্যাবসেন্ট ছিল। আর সব থেকে বড় কথা, এমবাপের জায়গায় যেই খেলোয়াড়টা খেলছে মাউরো ইকার্দি, যেই বিষয়ে আমরা একটু পর আলোচনা করব, সে কিন্তু কোনোভাবেই এমবাপেকে রিপ্লেস করতে পারে নাই। এবং এমবাপের এই অনুপস্থিতির কারণে বলা যায় যে পিএসজির পুরো খেলার যে স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ নেইমারের পায়ে যখন বল থাকতো, যখন এমবাপে থাকে তখন যেটা হয় যে নেইমার এমবাপের সাথে কোলাবোরেশন করার মতো একজন প্লেয়ার পায়। বাট গতকাল এই বিষয়টা হয় না। নেইমার যখন বল পাইছে, তার পাশে যে আরেকজন অ্যাটাকিং পার্টনার যার সঙ্গে সে 1-2-1 খেলবে, যেরকম ম্যান সিটির খেলোয়াড়রা আপনারা দেখছেন যে অনেকগুলো অ্যাকশনে তারা খেলোয়াড়রা নিজেদের মধ্যে 1-2-1 খেলে সামনে আগাইছে। বাট পিএসজির ক্ষেত্রে যেটা হয়েছে, নেইমার যখন তার পায়ে বল ছিল, সে যে আরেকজন প্লেয়ারের সঙ্গে কোলাবোরেশন করবে, 1-2-1 খেলবে, এই সুযোগটা খুব কম ছিল। ইকার্দির যে মুভমেন্টগুলো ছিল, এই মুভমেন্টগুলোর কারণে নেইমার এই কাজটা কখনোই করতে পারে না। যেই কাজটা নেইমার সাধারণত এমবাপ্পের সঙ্গে করে, এই কাজটা গতকাল তাকে বেশিরভাগ সময় করতে হয়েছে ভেররাত্তির সঙ্গে। আর এমবাপে যেহেতু এই দলের সেরা অথবা দ্বিতীয় সেরা খেলোয়াড়, সুতরাং এরকম লেভেলের একটা খেলোয়াড় যখন এই দলে থাকবে না, স্বাভাবিকভাবেই সেটার একটা ইম্প্যাক্ট খেলার মাঠে পড়বে, সেটা শুধু টেকনিক্যালি না, ট্যাকটিক্যালিও। আর অন্যদিকে ম্যানচেস্টার সিটি তাদের ইউজুয়াল 4-6-0 ফরমেশনে খেলছে। 4-6-0 এই জন্য বললাম যে ম্যান সিটি, আপনারা জানেন যে তারা বেসিক্যালি কোনো স্ট্রাইকার ছাড়া খেলে। পেপ গার্দিওলা অনেক আগে, খুব সম্ভবত বার্সাতে থাকাকালীন, একটা কথা বলছিল যে আমাদের স্ট্রাইকার হচ্ছে স্পেস। হ্যাঁ, স্পেস, যে স্পেস আছে সেই স্পেস হচ্ছে আমাদের স্ট্রাইকার। এই কথার মানে কি? হ্যাঁ, এই কথার মানে হচ্ছে যে আমাদের ফিক্সড কোনো স্ট্রাইকার থাকবে না যে অ্যাটাকিং রোলে খেলবে, বাট আমাদের যারা মিডফিল্ডার থাকবে, যারা অ্যাটাকিং মিডফিল্ডার হবে, তারা যখন যার সামনে যে স্পেস ক্রিয়েট হবে সেই স্পেসে গিয়ে অ্যাটাক করবে, সেই স্পেসে গিয়ে অ্যাড হবে। সো এইটাই বেসিক্যালি ম্যান সিটির ট্যাকটিক্যাল বিষয়টা, যে তাদের নির্দিষ্ট ফিক্সড কোনো স্ট্রাইকার নাই নাম্বার 9 রোলে, কিন্তু তাদের যে অ্যাটাকিং মিডফিল্ডার গুলো আছে, রিয়াদ মাহরেজ, কেভিন দে ব্রুইনা, বের্নার্দো সিলভা, গুন্দোহান, ফদেন, মানে পাঁচটা প্লেয়ারই কন্টিনিউসলি কিন্তু এই অ্যাটাক করতেছে, অ্যাটাকে পার্টিসিপেট করতেছে, নিজেদের মধ্যে 1-2-1 খেলতেছে, সামনে আগাইতেছে, এবং যখন যার সামনে যে স্পেস বের হচ্ছে সেই স্পেসে গিয়ে কিন্তু অ্যাড হচ্ছে। সুতরাং যার কাছে বল থাকে সে কিন্তু অলওয়েজ এভরি সিঙ্গেল টাইম তার সামনে 2-3টা অপশন ওপেন থাকে যে আমি কোথায় বল পাস দিব, এবং ওইখানে বল পাস দেওয়ার পরে আমি কোথায় যাব, এবং যার কাছে বল পাস দিব সেও কিন্তু অটোমেটিকলি জানে যে যার কাছ থেকে আমি বল রিসিভ করলাম সে কোন দিকে যাচ্ছে এবং আমার বলটা কোন দিকে পাস করতে হবে। মানে এটা হচ্ছে একটা পারফেক্ট মেশিন ক্রিয়েটেড বাই পেপ গার্দিওলা। আপনারা জাস্ট দ্বিতীয় গোলের যে অ্যাকশনটা হয়েছে সেই অ্যাকশনটাই দেখেন। দ্বিতীয় গোলের অ্যাকশনটা মূলত এইখান থেকে শুরু হয়। কেভিন দে ব্রুইনা যখন বল পায়ে পায়, এখানে ফডেন, এটা হচ্ছে বের্নার্দো সিলভা, আর এটা হচ্ছে রিয়াদ মাহরেজ, অর্থাৎ 1-2-3-4টা প্লেয়ার কিভাবে একসঙ্গে উপরে উঠে। দেখেন যে একটু আগে কিন্তু আমরা দেখছিলাম যে এই প্লেয়ারগুলো এইখানে ছিল, আর এখন দেখেন কোথায়। এই 4টা প্লেয়ার কিন্তু পুরো অ্যাকশনটা ফলো করছে, এবং যে স্পেসের কথা বলছিলাম, যে স্পেস, এই স্পেসে আপনার এখানে বের্নার্দো সিলভা, এখানে রিয়াদ মাহরেজ এই স্পেসের মধ্যে অ্যাটাক করতেছে। এইটাই গার্দিওলা বলছে যে স্পেস হচ্ছে আমাদের স্ট্রাইকার। তারপরে ফডেন যখন লাস্ট পাসটা দেয়, অ্যাসিস্ট করে, সেখানে রিয়াদ মাহরেজ একদম বলা যায় খালি পোস্টে গোল করে। সুতরাং মডার্ন ফুটবলে কে নাম্বার 9 রোলে খেললো বা কে স্ট্রাইকার আছে এইটা মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে আপনি আপনার রোলটাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন।
ম্যান সিটির খেলোয়াড়রা এইভাবে 4-5টা খেলোয়াড় যখন সমুদ্রের স্রোতের মতো এরকম একসঙ্গে অ্যাটাক করে, তখন যারা প্রতিপক্ষের ডিফেন্ডার থাকে তাদের জন্য ডিফেন্ডিং করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ম্যান সিটিতে যেহেতু নাম্বার 9 রোলে ফিক্সড পজিশনে কোনো খেলোয়াড় খেলে না, যার কারণে প্রতিপক্ষের প্লেয়াররা যে ডিফেন্ড করবে তাদের যে একটা রেফারেন্স দরকার, যে এই রেফারেন্সকে ধরে আমরা ডিফেন্ডিং করবো, আমরা লাইন সাজাবো, সেই রেফারেন্সটাও কিন্তু থাকে না। সুতরাং মানে যখন ম্যান সিটি খেলোয়াড়রা এইভাবে সাডেনলি অ্যাটাক করে, তখন প্রতিপক্ষের যে ডিফেন্সিভ লাইন থাকে তারা সারপ্রাইজড হয় এবং প্রপার ওয়েতে ডিফেন্ডিং করতে পারে না, যেটা গতকালকেও দেখা গেছে। তারপরে যদি আমরা এই কথা বলি যে ম্যান সিটি ডিজার্ভ করছে কি করছে না, এই কথা বললেও আই থিঙ্ক ম্যান সিটি অ্যাবসলিউটলি ডিজার্ভ করছে, বিকজ তারা দুইটা লেগই জিতছে। আর যখন একটা দল দুইটা লেগের ম্যাচে দুইটা লেগেই জিতে, অ্যাওয়েতে এবং হোমে, তো সুতরাং তারা ডিজার্ভ করছে কি করছে না এই প্রশ্নই আসে না। মানে তারা অ্যাবসলিউটলি ডিজার্ভ করছে এবং তাদের যেই ফাইনালে যাওয়ার বিষয়টা, এটা অ্যাবসলিউটলি লেজিটিমেট। কারণ ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে যে 180 মিনিটের খেলা হয়, এই 180 মিনিটের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইন তারা মেইনলি খেলছে শুধুমাত্র ফার্স্ট 45 মিনিটস, আর বাকি পুরোটাই কিন্তু বলা যায় যে ম্যান সিটির অধীনেই ছিল খেলা। ইভেন গতকাল যেহেতু পিএসজি ফার্স্ট লেগে পিছিয়ে ছিল, সুতরাং খেলার দায়িত্ব কিন্তু ছিল পিএসজির গতকাল। ম্যান সিটি কিন্তু পিএসজিকে খেলতেও দিছে। দেখেন, এটা একটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়। আমরা সাধারণত দেখি যে ম্যান সিটি সবসময় বল পসেশন থাকে মোর দেন 50%। হ্যাঁ, তারা সবসময় বল কিপ করতে পছন্দ করে, বল কিপ রাখতে কমফোর্টেবল ফিল করে। বাট গতকাল কিন্তু তারা বল কিপ করে নাই, বরঞ্চ তারা পিএসজির পায়ে বল ছেড়ে দিছে। গতকাল 90 মিনিট শেষে বল পসেশন কিন্তু ম্যান সিটির ছিল 44% এবং পিএসজির ছিল 56%, যেটা ম্যান সিটির মতো দলের জন্য খুবই আনকমন একটা বিষয়। আর ম্যান সিটির যে 44% দেখতেছেন, এটা কিন্তু আরো বাড়ছে, কারণ দিমারিয়ার লাল কার্ডের পরে কিন্তু ম্যান সিটি যেহেতু একজন বেশি প্লেয়ার নিয়ে খেলছে, সুতরাং লাস্ট 15-20 মিনিট কিন্তু তারা একচেটিয়া খেলছে অনেকটা। বাট তার আগ পর্যন্ত কিন্তু পিএসজির বল পসেশন ছিল 60% আর ম্যান সিটির ছিল 40%। সো দ্যাট মিনস এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ম্যান সিটি শুধুমাত্র যে পসেশন ভিত্তিক খেলে তা না, বরঞ্চ তারা এখন একটা ম্যাচুরিটি লেভেল রিচ করছে যে তারা অন্যের পায়ে বল রেখে দিয়েও খেলার চেষ্টা করে, যেটা গতকাল হয়েছে। গতকাল তারা পিএসজি কে বল খেলতে দিছে এবং তারা কাউন্টার অ্যাটাক করছে, এবং এট দি এন্ড ম্যান সিটি যে দুইটা গোল দিছে, দুইটা গোলই কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে আসছে। যেরকম হয়েছিল বায়ার্ন ভার্সেস পিএসজি ম্যাচে, পিএসজি যে গোলগুলো দিছিল, গোলগুলো ছিল কাউন্টার অ্যাটাকের গোল। সো এই ম্যাচটা পেপ গার্দিওলা একদম পারফেক্টলি সাজাইছে, মানে ট্যাকটিক্যালি বলেন বা টেকনিক্যালি বলেন, একদম পারফেক্ট একটা ম্যাচ হিসেবে সে খেলেছে তার দলকে। তো এখন আসি আজকের আলোচনার দ্বিতীয় বিষয়ে, অর্থাৎ মডার্ন ফুটবলে গোলকিপারের রোল কিরকম হওয়া উচিত। ফুটবলের ক্লাসিক ভার্সনে একটা গোলকিপারের মূল কাজ ছিল সেভ করা। গোলকিপারের সেভ করা ছাড়া আর কোনো কাজ ছিল না, এবং সেভ করতে পারলে সে তার দায়িত্ব পূরণ করতে বলা যায়। বাট মডার্ন ফুটবলে একজন গোলকিপারকে শুধুমাত্র সেভ করতে পারলেই হবে না, সেই সাথে বল পায়েও খেলতে হবে। এবং আপনারা খেয়াল করছেন যে মডার্ন ফুটবলে কিন্তু যে কোনো দলের যদি দুইটা গোলকিপার থাকে, তার মধ্যে একটা গোলকিপার আছে সে গোল পোস্টের নিচে অসাধারণ, মানে খুব দুর্দান্ত সেভ করতে পারে। আর একটা গোলকিপার আছে সে হয়তো বা দুর্দান্ত সেভ করতে পারে না, বাট মোটামুটি লেভেলের চলে, কিন্তু বল পায়ে খুব ভালো খেলতে পারে। মডার্ন ফুটবলের কোচরা, এভরি সিঙ্গেল কোচ ওই যে সেভ করতে পারে ভালো তাকে কিন্তু সিলেক্ট করবে না, বাছাই করবে কাকে? বাছাই করবে যে বল পায়ে খেলতে পারে তাকে। কারণ মডার্ন ফুটবলের যে রিকোয়ারমেন্ট, এটা শুধুমাত্র সেভ করতে পারলেই এনাফ না, বরঞ্চ গোলকিপারকে খেলার মধ্যেও অংশগ্রহণ করতে হবে কন্টিনিউসলি। তার কারণ কি? তার কারণ হচ্ছে মডার্ন ফুটবলে গোলকিপারকে ফার্স্ট অফ অল ফার্স্ট প্রেসিং অ্যাভয়েড করতে হবে। কারণ আপনারা জানেন যে হাই প্রেসিং এর কারণে অপোনেন্ট টিমের প্রেসিং এখন প্রায় ডিফেন্ডারদের লাইন পর্যন্ত চলে আসে। স্পেসিফিক এই ক্ষেত্রে গতকালকের ম্যাচ যদি কনসিডার করি, যে পিএসজির খেলোয়াড়রা কিন্তু যখন প্রেসিং করছে, হাই প্রেসিং যখন করছে, তখন কিন্তু ম্যান সিটির যে ডিফেন্সিভ লাইন আছে, এই লাইনের উপর এসে প্রেসিং করছে। তো তার মানে কি? তার মানে আপনার ডিফেন্সিভ লাইন ব্লক করা। এখন গোলকিপারের সামনে দুইটা অপশন আছে। একটা হইছে যে 10-20 বছর আগে যে গোলকিপাররা করতো, যে তারা মাঝখানে একটা কিক মারতো, আশা করতো যে স্ট্রাইকার হেডে বল রিসিভ করবে অথবা কিছু একটা হবে। বাট মডার্ন ফুটবল চেঞ্জ হয়ে গেছে। এখন গোলকিপাররা কিন্তু চোখ বন্ধ করে ওইভাবে আন্দাজের উপর কিক মারে না, বরঞ্চ গোলকিপাররা যখন কিক মারে তখন চেষ্টা করে একটা নতুন অ্যাকশন শুরু করার। যেহেতু আমার ডিফেন্সিভ লাইন ব্লক, কারণ অপোনেন্ট দলের অ্যাটাকিং লাইন আমার ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট করতেছে, সুতরাং আমি অল্টারনেটিভ ওয়ে বের করব, অর্থাৎ যে লেফট ব্যাক অথবা রাইট ব্যাক যেই পজিশন আছে, অর্থাৎ ওয়াইড পজিশনগুলোতে আছে, এইখানে আমি বল পাস করব।
এখন এই পাস যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু সেই পাসের কোনো মূল্য নাই। তো এই পাসটাকে অ্যাকুরেট হইতে হবে, আর এই অ্যাকুরেট পাসের জন্যই দরকার একজন বল প্লেইং গোলকিপার, যাতে করে সে যেইখানে মন চাবে সেইখানেই বল পাস করতে হবে। মানে এটা হচ্ছে বেসিক্যালি এক কথায় একটা প্লে মেকার। যেহেতু মডার্ন ফুটবলে হাই প্রেসিং এমন একটা পর্যায়ে চলে আসছে যে প্রেসিং করতে করতে সেই প্রেসিং এখন ডিফেন্সিভ লাইন পর্যন্ত চলে আসছে, সুতরাং এখন আমাকে গোলকিপারকে কাজে লাগাইতে হবে এই প্রেসিং অ্যাভয়েড করে অ্যাকশন শুরু করার জন্য। যেই কাজটা এডারসন পারফেক্টলি গতকাল করছে, শুধুমাত্র গোলের ক্ষেত্রে যে করছে তা না, পুরো 90 মিনিট ম্যাচে কয়েকবার এই ধরনের বিষয় দেখা গেছে। কিন্তু এটা হচ্ছে গোলকিপারের বিষয়, আর একটা হচ্ছে স্ট্রাইকারের বিষয়। মডার্ন ফুটবলে পৃথিবীর কোনো টপ ক্লাস দলের পক্ষে এইটা সম্ভব না যে তাদের এমন একজন স্ট্রাইকার থাকবে যে শুধুমাত্র বক্সের সামনে খেলবে এবং শুধুমাত্র গোলের জন্য খেলবে। কারণ মডার্ন ফুটবলে স্ট্রাইকারদের দায়িত্ব শুধুমাত্র গোল করা না। মডার্ন ফুটবলে স্ট্রাইকারদের মূল দায়িত্ব হচ্ছে অন্য তার যে টিমমেটস থাকবে, বিশেষ করে দুই সাইডে দুই উইঙ্গার, তাদের সঙ্গে কোলাবোরেট করা এবং তাদের জন্য স্পেস ক্রিয়েট করা। এই ক্ষেত্রে গতকাল ইকার্দি একদমই ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা প্লেয়ার ছিল। ইকার্দির মতো খেলোয়াড় 15 বছর আগে যদি ইকার্দি খেলতো তাহলে সে একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার হইতো। কারণ 15 বছর আগে শুধুমাত্র উইং ভিত্তিক খেলা হইতো এবং স্ট্রাইকার যে থাকতো সে বক্সের ভিতর থাকতো, স্ট্রাইকার যে থাকতো সে অনেকটা বক্সের স্ট্রাইকার হইতো এবং হেডে কিংবা ফার্স্ট টাচে গোল করতো। বাট এই মডার্ন ফুটবলে যেহেতু দুই দলই প্রেসিং কাউন্টার প্রেসিং করে, এই ফুটবলে আপনি যদি শুধুমাত্র বক্সের ভিতর থাকেন, দ্যাট মিনস যে আপনার দল 10 জন প্লেয়ার নিয়ে খেলতেছে। আর এই মডার্ন ফুটবলে 10 ভার্সেস 11 খেলা কখনোই সম্ভব না। স্ট্রাইকারকে অবশ্যই বক্সের বাইরে খেলতে হবে, মিডফিল্ডে নামতে হবে, মিডফিল্ডের সাথে কোলাবোরেট করতে হবে, দলকে উপরে উঠতে সাহায্য করতে হবে, বল কিপ করতে হবে, বল পাসিং করতে হবে এবং অপোনেন্ট দলের যে ডিফেন্সিভ লাইন আছে সেই ডিফেন্সিভ লাইনের উপর হাই প্রেসিং করতে হবে। এইগুলো হচ্ছে মডার্ন স্ট্রাইকারদের কাজ, নট অনলি গোল। আপনারা দেখেন লাস্ট 10 বছরের সেরা 3 জন স্ট্রাইকারের কথা যদি বলি, 3 জন স্ট্রাইকারই কিন্তু এই কাজগুলো করে, লেভানডস্কি, সুয়ারেস, বেনজেমা। এরা হচ্ছে মডার্ন ফুটবলের জন্য পারফেক্ট স্ট্রাইকার। তো যাই হোক, এই বিষয়ে সংক্ষেপে কথা বলতে চাচ্ছিলাম। আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করতে পারি অন্য একটা ডিফারেন্ট ভিডিওতে। সর্বশেষে পেপ গার্দিওলা সম্পর্কে দুইটা কথা বলতে চাচ্ছি, এটাও সংক্ষেপে বলবো। এখনো আমি সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে দেখি যে কিছু কিছু লোক জানি না কোন কারণে পেপ গার্দিওলার মতো একজন ফুটবল বুঝদার কোচ, একজন ফিলোসোফারকে ছোট করার চেষ্টা করে। অথচ যারা ফুটবল পান্ডিত, ফুটবল বুঝে, যারা ফুটবলার, যারা এক্স ফুটবলার, যারা ফুটবল নিয়ে ডিসকাস করে, অ্যানালাইজ করে, তাদের অধিকাংশের মতে পেপ গার্দিওলা হয় ইতিহাসের সেরা কোচ অথবা ইতিহাসের সেরা 2-3 জন কোচের মধ্যে একজন। সুতরাং ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট আমরা কোন লেভেলের কথা বলতেছি, কোন লেভেলের কোচের এগেনস্টে আপনারা সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করেন? যেমন গার্দিওলা সম্পর্কে একটা বড় অভিযোগ এই সমস্ত পান্ডিতদের যে গার্দিওলা নাকি এই সব কিছু করছে শুধুমাত্র টাকার কারণে। আচ্ছা, টাকা তো অন্যান্য অনেক ক্লাবও খরচ করছে বা করে, বাট তারা কি এই ধরনের সাকসেস অর্জন করতে পারছে? পেপ গার্দিওলা লাস্ট 3 বছরে 2টা প্রিমিয়ার লিগ জিতছে, ডোমিনেট করে জিতছে, মানে তার সেকেন্ড দলের তুলনায় 20 পয়েন্ট 25 পয়েন্ট আগে থেকে জিতছে। যেই প্রিমিয়ার লিগকে বলা হয় যে বিশ্বের সব থেকে কম্পিটিটিভ লিগ। তারপরে এটা ঠিক যে চ্যাম্পিয়ন্স লিগে গত 2-3 বছর সে সাকসেসফুল হয় নাই, বাট এটার পিছনে একটা দুর্ভাগ্যও কাজ করছে। আসলে আমরা অনেক সময় শুধুমাত্র রেজাল্টটাই দেখি, বাট রেজাল্টের পিছের যে অংশগুলো থাকে সেই অংশগুলোকে আমরা অনেক সময় ইগনোর করি, যেটা ইগনোর করা উচিত না। আর বর্তমান ম্যান সিটিতে যে স্টার্টিং 11 আছে, এই স্টার্টিং 11-এর মধ্যে দেখেন জিনচেঙ্কো। এই জিনচেঙ্কো খেলোয়াড়টাকে কে চিনতো বলেন? যে জিনচেঙ্কো গতকাল আমার মতে ম্যান অফ দি ম্যাচ ছিল, মানে অসাধারণ একটা ম্যাচ খেলছে। এই জিনচেঙ্কোরে আপনারা কয়জন চিনতেন বলেন ম্যান সিটিতে আসার আগে? তারপরে রুবেন দিয়াস। হ্যাঁ, রুবেন দিয়াস ঠিক আছে, ম্যান সিটি অনেক টাকা ইনভেস্ট করছে এই খেলোয়াড়টাকে সাইন করার জন্য, বাট রুবেন দিয়াসের জন্য ম্যান সিটি যেই টাকা খরচ করছে এই টাকা তো অন্য দলও খরচ করতে পারতো না? কেন করে নাই? পেপ গার্দিওলা সে জানে যে রুবেন দিয়াস আমাকে এই বিষয়গুলো দিতে পারবে, এই জন্যই সে তাকে সাইন করছে। এবং রুবেন দিয়াস যদি এই ম্যান সিটিতে না খেলে, পেপ গার্দিওলার আন্ডারে না খেলে, অন্য কোনো কোচের আন্ডারে খেলতো, এই সেম পারফরমেন্স কি দেখাইতে পারতো? আই ডোন্ট থিঙ্ক সো। তারপরে ফডেন, সে একাডেমির একটা খেলোয়াড়কে এই পর্যায়ে নিয়ে আসছে। ফডেনের খেলা যখন দেখি আমার কাছে মনেই হয় না যে এটা একটা ইংলিশ প্লেয়ার। তার টেকনিক এবং ভিশনের কারণে আমার কাছে মনে হয় যে সে একটা স্প্যানিশ মিডফিল্ডার। তারপরে গুন্দোহান। হ্যাঁ, বরুসিয়া ডর্টমুন্ডের যে 4-5 বছর আগে একটা সুন্দর জেনারেশন ছিল, ওই জেনারেশনের অনেক খেলোয়াড়ই কিন্তু পরবর্তীতে শাইন করতে পারে নাই, বাট গুন্দোহান কিন্তু শাইন করছে। তার কারণ কি? তার কারণ পেপ গার্দিওলার এই টিচিং সে পাইছে। তারপরে রিয়াদ মাহরেজ, এটা ঠিক লেস্টার সিটিতে সে একটা সিজন অসাধারণ খেলছিল, বাট সে কিন্তু একটা সিজনই খেলছিল অসাধারণ। সে কিন্তু ওয়ান সিজন ওয়ান্ডারও হইতে পারতো, বাট সে কেন হয় নাই?
পেপ গার্দিওলার এই টিচিং পাইছি দেখেই হয় নাই। তারপরে কেভিন দে ব্রুইনা তো চেলসিতেও ছিল, চেলসিতে সারা বছর বেঞ্চে পড়ে ছিল এবং ফ্লপ সাইনিং ছিল। তারপরে জার্মানিতে ভলসবুর্গে গিয়ে খুব সম্ভবত সে আবার নতুন করে নিজেকে প্রমাণ করছে, তারপরে ম্যান সিটি সাইন করছে এবং পেপ গার্দিওলার আন্ডারে সে একটা ডেভাস্টেটিং মিডফিল্ডারে পরিণত হয়েছে। তো এই যে ম্যান সিটি বর্তমানে এত সুন্দর ফুটবল খেলতেছে, প্রত্যেকটা খেলোয়াড় জানে কি করতে হবে, কার কি দায়িত্ব, এটা সম্ভব হয়েছে পেপ গার্দিওলার কারণে। এই দলটাকে তিনি একদম পারফেক্টলি নিজের মতো করে নিজের হাতে সাজাইছে। কোন পজিশনে কোন প্লেয়ার দরকার, কোন ধরনের প্লেয়ার দরকার, এই বিষয়গুলো কিন্তু পেপ গার্দিওলা অনেক বছর যাবত স্টাডি করে একদম নিখুঁতভাবে এটা বসাইছে। একটা যেমন মোজাইকের মতো, একটা দেয়ালে যখন মোজাইক বসানো হয় তখন প্রত্যেকটা পিস কিন্তু প্রত্যেকটা পিসের সঙ্গে অ্যাডজাস্ট হইতে হবে, অথবা পাজেলের মতো বলতে পারেন যে মোজাইক অথবা পাজেল যেরকম প্রত্যেকটা পিস জায়গা মতো বসাইতে হবে, পেপ গার্দিওলা এই টিমটাকে ঠিক ওইভাবে সাজাইছে, যার ফলাফল হচ্ছে বর্তমান ম্যান সিটি যে স্পেকটাকুলার ফুটবল খেলতেছে এবং প্রিমিয়ার লিগ ডমিনেট করে জিততে যাইতেছে এবং সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের জন্য অন্যতম একটা ফেভারিট দল। তো ঠিক আছে, আমরা আজকে রাতেই জানতে পারবো যে ম্যান সিটির প্রতিপক্ষ ফাইনালে ইস্তানবুলে কে হইতে যেতেছে, কারণ আজকে রাতে আর একটা সুপার সেমিফাইনাল অপেক্ষা করতেছে সমস্ত ফুটবল ভক্তদের জন্য, চেলসি ভার্সেস রিয়াল মাদ্রিদ। দেখা যাক সেই ম্যাচে কি হয়। সেই ম্যাচ নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আগামীকাল। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে স্পেশাল থ্যাঙ্কস। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।